সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা তো নিশ্চয়ই জানেন যে আমরা আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং সেই সাথে চিকিৎসা সম্পর্কিত এর সাথে কি কি বিষয় জড়িত, যেমন লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ঘুম, এই বিষয়গুলো কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডায়াবেটিক রোগীদের দাঁতের যত্ন। আর বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আমরা আমাদের অনুষ্ঠানটি শুরু করব, তবে তার আগে পরিচিত হয়নি আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার রাকিবুল হাসান মুরাদ 1978 সালের ফেব্রুয়ারি মাসে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ থেকে BDS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি মমজা ডেন্টাল ও ম্যাক্সিলোফেসিয়াল ক্লিনিকের কনসালট্যান্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং এনটিভি দর্শকদের অসংখ্য ধন্যবাদ। আমরা তো কম বেশি সবাই জানি যে গ্লোবালি, সেই সাথে বাংলাদেশের প্রেক্ষাপটেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দিন দিন ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। এই ডায়াবেটিক রোগীদের সংখ্যাটা কেন আসলে বৃদ্ধি পাচ্ছে? ফুডটা বড় একটা ফ্যাক্টর আমি যে মনে করতেছি। আর একটা জিনিস হলো আমাদের ফিজিক্যাল ওয়ার্ক, যেটা আসলে ঢাকাতে তো আমরা যারা থাকি এবং আমাদের এখন লাইফস্টাইলটা আসলে একটা বড় একটা ফ্যাক্টর। ইন জেনারেলি আমাদের দেশে যে খাদ্যে যেটা ভেজাল, হ্যাঁ, এটা একটা বড় একটা রোল প্লে করতেছে এবং এটার কারণে আস্তে আস্তে আমাদের ডে বাই ডে আমাদের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা কমে যাচ্ছে এবং সার্বিক সবগুলো জিনিসগুলোই কেমন একটা ডায়াবেটিক রোগীর ক্ষেত্রে কমপ্লিকেশন হওয়ার জন্য এবং ডায়াবেটিস আক্রান্ত হওয়ার জন্য বড় একটা রোল প্লে করতেছে। বাংলাদেশ কিন্তু 8তম অবস্থানে রয়েছে ডায়াবেটিক পেশেন্টদের সংখ্যা অনুযায়ী, সিভিয়ার কন্ডিশনেই কিন্তু রয়েছে। তো সেই হিসেবে আপনার আসলে পরামর্শ কি, যারা ডায়াবেটিক রোগী রয়েছেন অথবা যাদের পরিবারে ডায়াবেটিক সদস্য রয়েছে, বাকিরা যেন সচেতন থাকে? যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস হিস্ট্রি আছে, হ্যাঁ, তাদেরকে আগে থেকে এ ব্যাপারে সতর্ক থাকা, অ্যাটলিস্ট বছরে একবার আমাদের পরীক্ষাটা করা। হ্যাঁ, শুধু নট অনলি মানে শুধু আমাদের ব্লাড সুগারটা না, আমাদের শরীরে অন্য অন্য কিছু রুটিন চেকগুলো, যেটা আমাদের পরীক্ষাগুলো হয়তো বাইরের বিষয়তে মানুষেরা মানে আমাদের সিস্টেম ডেভেলপ করা, সবাই প্রত্যেকটা নাগরিক সচেতন যে ইয়ারলি আমার এই পরীক্ষাগুলো আমাদের চেক আপটা করা। যদি আমার কোনো পেশেন্ট আসে, আমরা কিছু রুটিন চেক আপ চেক করতে দিই। হ্যাঁ, যেমন একটা হলো গিয়ে তার কিডনির একটা পরীক্ষা, কারণ এটা খুব দরকার। দাঁতের মুখের ব্যথার জন্য ওটাকে আমাকে ব্যথানাশক ওষুধ দিতে হয়। হ্যাঁ, এবং অনেক কিডনি ডিজিজ যাদের, হ্যাঁ, রেনাল ডিজিজ যাদের পেশেন্টদের আমাদের অনেক ব্যথা ওষুধ দেওয়া যায় না। এই যে পরীক্ষাটা করা, তারপর একটা ডায়াবেটিক টেস্ট করা, এখন আরও একটা যেমন খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যেমন একটা হেপাটাইটিস, এটা খুব একটা হেপাটাইটিস টেস্টটা খুব জরুরি। এটা একদম বাইরে তো একদম মানে এটা প্রত্যেকটা পেশেন্টের অবশ্যই করণীয়। এটা এখন আমরা যদি এখন একটা পেশেন্টকে দেখার আগে সিম্পল একটা দাঁত তোলা বা একটা স্কেলিং বা একটা সামনে ট্রিটমেন্ট করার আগে যে আমি একটা রুটিন টেস্টগুলো দিই, ডাক্তার সাহেব মনে হয় যে এখানে একটা কী যেন মনে হয় ডায়াবেটিস সেন্টারদের সাথে ওদের সাথে মনে হয় যে একটা লিঙ্ক আছে, নাহলে এতগুলো টেস্ট আমাদের আননেসেসারি দিবে কেন? মানে আমাদের যে দরকার, এটা আমাদের এই অভ্যাসটা আমাদের গড়ে ওঠে না। তো এই জন্য যেটা বলতেন, যাদের ডায়াবেটিক ফ্যামিলি, যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে ডায়াবেটিসে, তাদের আগে থেকেই অ্যালার্ম, হ্যাঁ, তাকে সচেতন হওয়া, তার ইয়ারলি তার চেক করা, তার খাদ্য অভ্যাস করা, প্রতিদিনই করা, পরিবর্তন করা। তারপর হলো যে সুষম খাদ্যগুলো যেগুলো আমাদের দরকার, তারপর হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট, এটা আসলে আমাদের অ্যাভয়েড করা দরকার। কিন্তু আমাদের এই সাবকন্টিনেন্টে আমরা আসলে কার্বোহাইড্রেটটা আমাদের বেশি এমন বেশি আমরা হ্যাবিচুয়েট হয়ে গেছি যে কার্বোহাইড্রেটটা আমাদের বেশি, এক প্লেট ভাত খাবে সেখানে আমিষের পরিমাণ খুবই কম। হ্যাঁ, যে প্রোটিনের যেটা আমাদের খুব দরকার, কার্বোহাইড্রেট আমার এত দরকার নেই, সেটা আমাদের অনেক গ্রামে দেখা যাচ্ছে যে একটা আলু ভর্তা, আবার আবার একটু মানে দুইটা ভাত, আবার দুটোই দেখা যাচ্ছে যে ডাবল শর্করা তারা শর্করা দ্বারা আক্রান্ত হচ্ছে, যেখানে আসলে আমাদের কাছে গরিব দেশে তো সব কিছু সম্ভব না। তারপরও একটুই করা, যে গ্রামে তো অনেক জিনিস অ্যাভেলেবেল পাওয়া যায়, কিছু গুঁড়া মাছ পাওয়া যায় বা অন্য ডাল, হ্যাঁ, এটা তো একটা সেন্ট্রাল প্রোটিন একটা উৎস, এটা ব্যালেন্স করে চলা। তো এই ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সাধারণত এগুলো সাধারণত একটু খেয়াল করা। ডায়াবেটিক রোগীদের স্পেশালি আসলে দাঁতের যত্নটা কেমন হওয়া উচিত? এখনকার দিনে যে দুইটা রোগ, একটা হলো গিয়ে মানে হাই ব্লাড প্রেশার, একটা হাইপারটেনশন পেশেন্ট আর ডায়াবেটিক পেশেন্ট, এটা ঘরে ঘরে অলমোস্ট বলা যায় প্রায় ফ্যামিলিতে পাওয়া যায়।
তো বিশেষ এখন যেহেতু ডায়াবেটিকের প্রশ্ন পেশেন্টের নিয়ে কথা বলছেন, এটা আসলে মানে মুখের এবং চোখের বেশ ভালো ইফেক্ট হয়, হ্যাঁ। এবং যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস দীর্ঘদিন ধরে, আবার অনেকে দেখা যাচ্ছে প্রিলিমিনারি স্টেজে আছে, হয়তোবা সে নিজেও জানে না সে যে সুগার তার বেশি আছে, সেটা নিয়ে চলতেছে, করতেছে, হ্যাঁ। কিন্তু এটা যে আস্তে আস্তে ডে বাই ডে এটাতে মুখের ভিতর কীরকম ইফেক্ট ফেলে। যেমন একটা হলো কি, অনেকে পেশেন্ট আমাদের কাছে আসে, ডাক্তার সাহেব আমার খুব মুখে জ্বালা পোড়া হয়, এটা খুব আসে, আমার মুখ শুকিয়ে যায়, হ্যাঁ। আমার মানে একটু দেখেন, আমার ভাত খেতে গেছিলাম, একটু কাটা, একটু মানে একটু খোঁচা খেয়েছিলাম, কিন্তু ওইখান থেকে আমার ফুলে গেছে, হ্যাঁ। আমার মাড়িগুলো সবসময় ফুলা থাকে, রক্ত পড়া হয়। এগুলো হচ্ছে ডায়াবেটিস যে পেশেন্টের জন্য যেটা এফেক্ট, সেটা অন্যতম এফেক্ট। যেমন ডাইনেস অফ দ্য মাউথ, হ্যাঁ, মুখের একটা জেরোস্টিমা ডেভেলপ করে, যে মুখের সবসময় শুকিয়ে যায়। এটা ডায়াবেটিসের একটা পেশেন্টের জন্য একটা কমন কমপ্লিকেশন এটা আসে। আর একটা হলো গিয়ে যখন মানে দীর্ঘদিন জুড়ে যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, ডায়াবেটিস পেশেন্ট যদি ট্রিটমেন্ট ঠিকমতো না করে, সুগারটা কন্ট্রোলে না রাখে, এটা মুখের ভিতর বেশ কিছু এফেক্ট। একটা হলো গিয়ে মুখে শুকিয়ে যাবে, এটা স্যালাইভারি গ্ল্যান্ডের উপর এটা একটা প্রভাব পড়ে। আর সবচেয়ে খারাপ যে জিনিসটা এফেক্ট করে, কারণ যখন ডায়াবেটিক পেশেন্টের হাই থাকে, সুগার যাদের বেশি থাকে, তাদের স্যালাইভারিতে প্রচুর গ্লুকোজ এবং ফ্লোটিং ঘুরতে থাকে, যেটা যে আমাদের ক্যারিওজেনিক কিছু ব্যাকটেরিয়া থাকে, হ্যাঁ, মুখে, এবং ক্ষতিকারক কিছু ব্যাকটেরিয়া, ওদের জন্য একটা ফেভারেবল অ্যাটমসফিয়ার পেয়ে যায়, হ্যাঁ। যেমন নর্মালি দেখা যাচ্ছে প্রচণ্ড আবহাওয়া, প্রতিকূলতা, শীত, আমরা ঘর থেকে বের হই না, প্রচণ্ড গরম, আমরা ঘর থেকে বের হই না, কিন্তু সুন্দর বিকেলবেলা একটা সুন্দর বাতাস, সুন্দর পরিবেশ থাকলে সবাই ঘুরে ঘর থেকে বের হয়ে যায়। তো এরকমই যখন মুখের ভিতরে যেরকম এরকম অর্গানিজমের ফ্রেন্ডলি পরিবেশ, জীবাণুদের চলার মতো ফ্রেন্ডলি পরিবেশ বেড়ে যায়, তখন ওদের মাল্টিপ্লিকেশন বেড়ে যায়, ওদের বংশবৃদ্ধি বেড়ে যায়, সব কিছু বেড়ে যায়, যেটার এফেক্ট মুখে পড়ে। যেমন কি জিঞ্জিভাইটিস খুব ডেভেলপ করে, এবং জিঞ্জিভাইটিস থেকে আস্তে আস্তে এটা যদি ট্রিটমেন্ট না হয়, তখন দেখা যাচ্ছে যেখানে আস্তে আস্তে পেরিওডন্টাইটিস। তো পেরিওডন্টাইটিস কি, আমাদের দাঁতগুলো সাধারণত মুখের হাড়ের ভিতর থাকে, তো ওইটাকে ধরে রাখার জন্য কিছু লিগামেন্ট টাইপের কিছু থাকে, পেরিওডন্সিয়াম, যেটা ধরে রাখে। তো কনিক যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস বা থাকে, তাদের আস্তে আস্তে এগুলো লুজ হয়ে যায়। আর যখনই এগুলো একটু লুজ হয়ে যায়, তখন দাঁতটা হালকা একটু নড়ে, একটু স্পেস তৈরি হয়। আর বাড়তি যখন স্পেস তৈরি হয়, তখন এখানে ফুড ইমপ্যাকশন খুব সহজে হয়ে যায়। একটা হলো গিয়ে সলিড ফুডও হালকা স্মিয়ার ঢুকে যায়, আবার লিকুইড খাবারও ঢুকে যায়, যেখানে আমাদের ব্রাশ পর্যন্ত আমাদের পচে না, দাঁতের মাড়ির নিচের সাইডে লুজ হয়ে যায়, ওখানে পকেট তৈরি হয়, সেখানে ব্রাশ পচে না, সেখানে সহজে ইনফেকশন হয়ে যায়। এই জন্য দেখা যাচ্ছে যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, তাদের দেখা যাচ্ছে যে সবসময় অলওয়েজ একটা কমপ্লেন থাকে, ডাক্তার সাহেব আমার মুখে খুব দুর্গন্ধ হয়, হ্যাঁ। তখন কারণ ভিতরে ফার্মেন্টেশন হয়, একটা মানে ইনফেকশনের মতো অবস্থায় আমাদের মাড়ি ফুলা থাকে, আমি কামড় দিয়ে খেতে পারি না, মজা পাই না, হ্যাঁ, কারণ ওর পেরিওডন্সিয়াম, দাঁতের যে স্ট্রেংথ সেটা থাকে না, হ্যাঁ। দাঁত অল্পতি দেখবেন ডায়াবেটিক পেশেন্ট অল্পতি দাঁত নড়ে যায়, হ্যাঁ, যাদের একটা স্বাভাবিক আমাদের দেশে মনে হয় যে আমাদের একটা সার্টেন এজে বয়স 50, 60, 70, তখন সাধারণত দাঁত আস্তে আস্তে নড়ে যায়। কিন্তু একটা ডায়াবেটিস পেশেন্ট দেখা যাচ্ছে যে আনকন্ট্রোল ডায়াবেটিস 40-এর পরেই, 50-এর আগেই দেখা দাঁতগুলো নড়ে যাচ্ছে। এরকম অনেক পেশেন্ট আমরা অ্যাভেলেবল পাচ্ছি। এর একটাই কারণ, ডায়াবেটিসটাকে কন্ট্রোলে না রাখা। ঠিক ব্লাড সুগার যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে হয়, নাকি ব্লাড সুগার যাদের কন্ট্রোল থাকে তাদের আসলে এই ধরনের সমস্যাগুলো হবার চান্সেস কম থাকে? বেশ কিছু ফ্যাক্টর আছে এখানে। একটা হলো গিয়ে তার ভিতরে অন অফ একটা কারণ হলো গিয়ে ডায়াবেটিস একটা কারণ, এর বাইরেও কিছু কারণ আছে, হ্যাঁ। যেমন কারো যদি মুখে মানে ঠিকমতো ওরাল হাইজিন মেনটেন না করে, তখন তাদের মুখে দেখা যাচ্ছে প্রচুর হলেও ক্যালকুলাস, পাথর জমে যায়, হ্যাঁ। একটা খাবার যখন আমরা খাই, আর আমাদের দেশে সাধারণত আমাদের স্ন্যাক্স আইটেমগুলো আমরা যেগুলো খাওয়া হয়, যেমন বলি আমরা, যেমন সিঙ্গারা, সমোসা, এই জাতীয় যে খাবার, যেটা খাবারগুলো স্টিকি জাতীয় খাবারগুলো, বাচ্চাদের চকলেট এখন বয়স্করাও অনেকে খায়, হ্যাঁ। আবার এই জাতীয় আবার স্টিকি খাবার যেগুলো আমরা খাওয়ার পরে যেটা ঠিকমতো আমাদের এটা মাউথ রিন্স করা, এটাকে পরিষ্কার করা, সেটা আমরা যাই না। তো দেখা যাচ্ছে খাবারের স্মিয়ার একটা দাঁতে এটা লেগে যায়, দাঁতের অনেকগুলো প্রায় 5-6টা সার্ফেস আছে চারদিকে লেগে যায়। আর এটা যদি অ্যাটলিস্ট আমাদের ঘুমোতে যাওয়ার আগে যদি ব্রাশটা না করি, ওই স্মিয়ারটা থেকে গেল। আর একটা তো কমন পেশেন্ট থেকে যায়, পাথর জমে যায়, ওই পাথরে দেখা যাচ্ছে কিছু অর্গানিজম গ্রো করে, যেগুলোর প্রতি দিনের কাজ হলো এক্সোটক্সিন রিলিজ করা,
আর যখনই এক্সোটক্সিন রিলিজ করে তখনই লোকালি যে আমাদের মাড়ি থাকে, গাম থাকে, পেরিওডন্সিয়াম থাকে, অন্যান্য সফট টিস্যু এটার উপর ইনফ্লাম করে তখন অল্পতেই রক্ত পড়া, গাম ব্লিডিং এগুলো শুরু হয়ে যায়। তো এটা তো গিয়ে কমন সবার ক্ষেত্রে হয়, আর ডায়াবেটিস ক্ষেত্রে তো আরও বেশি হওয়ার প্রবণতা থাকে। আর উপরন্তু এর বাইরেও ডায়াবেটিস পেশেন্টে কী হয় যে দাঁত লুজেনিং হয়ে যায়, পেরিওডন্সিয়াম লুজে, তখন আরও খাবার ইম্প্যাক্টেড বেশি হয়, তাদের আর এইটা হওয়ার চান্সটা আরও বেশি থাকে। সেই সাথে আপনি বলছিলেন যে ডায়াবেটিক রোগীদের ব্যাড স্মেলের সমস্যাটা অনেক বেশি হয়ে থাকে, এটা আসলে কেন হয়ে থাকে? এটা কি সুগারের সাথে রিলেটেড কিনা? না, সুগারের সাথে রিলেটেড মানে ডায়াবেটিসের এফেক্টের কারণে মানে মুখের যে পেরিওডন্সিয়াম, মুখের যে দাঁত, মুখের যে মাড়ি, ওগুলো সাধারণত একটু লুজ হয়ে যায়, কিছু পকেট তৈরি হয়, পোটেনশিয়াল কিছু স্পেস তৈরি হয় পকেট, যেখানে খাবার সহজে ঢুকে যায় এবং যেটা বের হয় না, পরিষ্কার করতে পারে না, পেশেন্টও বুঝে না। হ্যাঁ, এই কারণে মুখের এটা বেশি প্রবলেমটা বেশি হয়। আর আরেকটা জিনিস হলো গিয়ে ডায়াবেটিস পেশেন্টের যখন জেরোস্টিমা ডেভেলপ করে, মুখের ড্রাইনেস ডেভেলপ করে, তখন নর্মালি একটা স্যালাইভা আমাদের মুখে ন্যাচারাল লুব্রিকেন্ট হিসেবে কাজ করে, ন্যাচারাল ক্লিনচিং হিসেবে কাজ করে। যখন ড্রাইনেস থাকে তখন একটা তো হলো গিয়ে ন্যাচারাল ক্লিনচিং হচ্ছে না, আর ল্যাক অফ মানে স্যালাইভার কারণে লুব্রিকেন্ট ঠিকমতো কাজ করে না, তখন ফ্রিকশন বেশি হয়, মুখ জ্বলে, তখন পেশেন্ট ওই যে ব্রাশ করা বাই করা এটাতে মানে একটু সাধারণত একটু কাটুনো করে, একটু বেশি অনীহা কাজ করে। আচ্ছা স্যার, ডায়াবেটিক রোগীদের অনেক ধরনের সমস্যা দেখা দেয়, মুখের গন্ধ হয়ে থাকে অনেক সময়, অথবা গামে দেখা যায় অনেক ধরনের ইনফেকশন হয়, এছাড়া আর কি কি ধরনের সমস্যা হতে পারে? ডায়াবেটিক রোগীদের আরো লং টার্ম কিছু এফেক্ট হয়। একটা হলো গিয়ে নিউরোপ্যাথি। নর্মালি যেমন আমরা গরম কিছু খেতে গেলে আমরা মুখে নেওয়ার পর আমরা এটা আগাই না, এটা গরম, এই যে একটা সেন্সেশনের এটা হ্যাম্পারটা হয়, তখন থাকে না, হ্যাঁ, এটা কমে যায়, তখন পেশেন্ট বুঝতে পারে না। হ্যাঁ, আমরা একটা হাড় খাচ্ছি, চাবাচ্ছি, মাছ খাচ্ছি, ওইটা দিয়ে মুখের এক মিউকোজা বা মাড়ির কেটে যাচ্ছে, সেটা ডায়াবেটিস টের পাচ্ছে না। হ্যাঁ, তো এটা খুব খারাপ একটা জিনিস। আরেকটা জিনিস হলো গিয়ে আমাদের যে হিলিং প্রসেসটা রিটার্ড হয়, মানে ঠিকমতো যে আমাদের হিলিং হওয়া, হ্যাঁ, কোথাও কেটে গেলে, কোথাও ইনজুরি হলে, কোথাও গেলে, হ্যাঁ, যে কারণে সহজে হিলিং হয় না, আলসার ডেভেলপ করে, অল্পতেই মুখে আলসার ডেভেলপ করে, এবং এটা খুবই খারাপ। কারণ একটা আলসার লং টাইম যদি নন হিলিং আলসার, যেটা আমাদের জন্য খুবই ক্ষতিকর। হ্যাঁ, নন হিলিং আলসারটা ডে বাই ডে এক সময় এটা আমাদের ভবিষ্যতে অনেক সময় ক্যান্সারের দিকে টার্ন করে। হ্যাঁ, আর ডায়াবেটিস রোগীদের প্রি ক্যান্সারাস লেশনগুলো এটা হওয়ার প্রবণতা খুব বেশি। আমাদের যেমন লাইকেন প্ল্যানাস, হ্যাঁ, লিউকোপ্লাকিয়া, হেট্রোপ্লাকিয়া, এগুলো হওয়ার টেন্ডেন্সি ডায়াবেটিস পেশেন্টের জন্য খুব বেশি। স্যার, এটিকে আসলে প্রিভেন্ট কিভাবে করা যায় সেই বিষয়টা জানবো, তবে তার আগে আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন, এই সেগমেন্টটি। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। দাঁতের সুস্থতায় আমরা কি করব, বা দাঁত সুস্থ রাখতে গেলে আমরা কোন ধরনের খাবার খাবো, আমাদের দাঁতে সাধারণত কেন সমস্যা হচ্ছে, বা দাঁতে অনেকের দেখা যায় আমরা যেটা বলি যে পোকা ধরছে, এটা আসলে পোকা ধরা না, দাঁতে আপনার ক্ষয় হয়ে যাচ্ছে, এখন সেটা কেন হচ্ছে? প্রধানত আমরা যে ধরনের খাবারগুলো খাই, বিশেষ করে সবার কিন্তু চকলেট, ক্যান্ডি, ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে আমরা চকলেট, ক্যান্ডি এই ধরনের খাবারগুলো খাওয়াতে ইউজ টু করে ফেলি। বাহিরের যে সফট ড্রিঙ্কস, জুস, এগুলো বাচ্চারা খাচ্ছে, এবং যার কারণে কিন্তু দাঁতের উপরে যে এনামেল রয়েছে সেটা কিন্তু ক্ষয় হচ্ছে। এই দাঁতে যখন আপনার ক্ষয় হচ্ছে, দাঁতের এনামেল ক্ষয় হচ্ছে, পরবর্তীতে এটা থেকে কিন্তু মাড়িতে ইনফেকশন হচ্ছে, ব্যথা হচ্ছে, এবং একটা পর্যায়ে কিন্তু দাঁত ফেলেও দিতে হচ্ছে। তো এই জন্য কিন্তু প্রথমে যে খাবারগুলো নিষেধ আমি সেটা বলবো, কারণ আপনি যদি ছোটোবেলা থেকেই বাচ্চাদেরকে এবং আমরা নিজেরাও যদি যে ধরনের খাবার খেলে দাঁতের ক্ষতি হয় সেগুলো অ্যাভয়েড করতে না পারি, তাহলে কিন্তু আমাদের দাঁতকে সুস্থ রাখতে পারবো না। ঘুম থেকে উঠে কিন্তু আমরা স্বাভাবিক যে হেলদি নাস্তা সেটা গ্রহণ করতে পারি, তারপরে আমরা মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খেতে পারি। শুরুতেই ঘুম থেকে উঠে আমরা যখন মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করি সেটা কিন্তু আমাদের দাঁতের এনামেলের ক্ষয় সাধন করে। এই জন্য মিষ্টি জাতীয় খাবার একটু পরে গ্রহণ করতে হবে। চিনিটা অ্যাভয়েড করা উচিত। বাচ্চাদেরকে আমরা বলি চিনি না দিয়ে আপনি কিন্তু আখের গুড় কিংবা হলো যে মধু দিতে পারেন, চিনিটা অ্যাভয়েড করা বেটার। এবং আমাদের বড়দের কিন্তু চিনিটা যতটা সম্ভব আমরা অ্যাভয়েড করতে পারবো, ততই কিন্তু এটা আমাদের দাঁতের সুস্থতা ধারণ করবে। এখন আমাদের যে এই দাঁত, সেই খাবারগুলো আমরা যেগুলো বর্জন করলাম, এর পাশাপাশি আমরা কোন ধরনের খাবার গ্রহণ করব। দাঁত সুস্থ রাখতে গেলে আমাদেরকে কিন্তু ক্যালসিয়ামযুক্ত খাবার গ্রহণ করতে হবে। একটা শিশু যখন পৃথিবীতে জন্মগ্রহণ করে তার আগের থেকে কিন্তু আমরা মাকে বলি যে বাচ্চা যখন গর্ভে থাকে তখন থেকেই মায়ের কিন্তু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আমরা খেতে বলি, যাতে হলো মায়ের হাড় স্ট্রং হয়, মা সুস্থ থাকে, পাশাপাশি বাচ্চার দাঁত এবং হাড় স্ট্রং হয়।
তাহলে আপনি বুঝতেই পারছেন যে আমাদের দাঁত সুস্থ রাখার জন্য ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা কতটুকু। প্রতিদিন আপনি আপনার খাবারে 1 মুঠ করে বাদাম রাখতে পারেন। বাদামে প্রচুর ক্যালসিয়াম থাকে এবং সহজে যেই খাবারটা আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে সেটা কিন্তু আপনার দুধ বা দই। আপনি কিন্তু প্রতিদিন 1 গ্লাস করে দুধ অবশ্যই খেতে পারেন। যাদের হলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি বা ভিটামিন ডি ডেফিসিয়েন্সি রয়েছে তারা কিন্তু চাইলে 450 ml করেও আপনি দুধ খেতে পারেন। দুধ যদি খেতে না পারেন সেক্ষেত্রে দই খেলেও হবে। আপনি 1 কাপ বা 1.5 কাপ পর্যন্ত দই খেতে পারেন। দুধ এবং দইয়ের পাশাপাশি আপনার বাদামের কথা বললাম, এরপর আপনি যেটা খেতে পারেন আমন্ড মিল্ক আছে, কোকোনাট মিল্ক আছে, এগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পাওয়া যায়। যদি সম্ভব হয় তাহলে সেগুলোও গ্রহণ করতে পারেন। এরপরে আসা যাক শাকসবজি। বাঁধাকপি, ব্রোকলি, ফুলকপি, পালং শাক এগুলোতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। গাজর, টমেটোতেও ক্যালসিয়াম পাওয়া যায়। আপনি এই ধরনের সবজিগুলো নিয়মিত গ্রহণ করার চেষ্টা করুন। এই ধরনের সবজিও কিন্তু আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়ামের চাহিদা পূরণ করবে এবং আপনার শরীরে যতটুকু ক্যালসিয়াম দরকার সেটার কিন্তু যোগান দিবে। নিয়মিত যদি এই ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার আপনি গ্রহণ করতে পারেন, পাশাপাশি ফসফরাস সমৃদ্ধ যে খাবার মানে বিচিযুক্ত যেগুলো আছে, সিমের বিচি কিংবা আপনার মটরশুঁটি, তারপরে মিষ্টি কুমড়ার বিচি, এই ধরনের বিনস জাতীয় খাবার, সিডসযুক্ত খাবার যদি গ্রহণ করেন তাহলে কিন্তু সেটা আপনার দাঁত সুস্থ রাখতে সাহায্য করবে এবং দাঁত যাতে স্ট্রং হয় সেটাতেও কিন্তু সাহায্য করবে। দাঁতের এনামেল যাতে ক্ষয় না হয় সেজন্য যে খাবারগুলো নিষেধ করলাম বা যেগুলো বর্জন করতে হবে সেগুলো যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু অনেক বয়স পর্যন্ত আপনি আপনার দাঁতকে সুস্থ রাখতে পারবেন। ডায়াবেটিক রোগীদের যদি কখনো মুখের ঘা হয় সেখান থেকে অনেক সময় ক্যান্সার পর্যন্ত হতে পারে, সেই বিষয়ে যদি আমাদেরকে আরেকটু বিস্তারিত বলতেন। ডায়াবেটিক পেশেন্টের মুখের ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি এবং ডায়াবেটিসের কারণে পেশেন্টের যদি কোনো কারণে আলসার হয় সেটাও ঠিকমতো যদি ট্রিটমেন্টের না হয় এবং নন হিলিং আলসার শুকাচ্ছে না, সেটা ভবিষ্যতে ক্যান্সারের দিকে যাওয়ার টার্ন হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা কখন বুঝবো যে এটা খারাপের দিকে যাচ্ছে কিনা? আমাদের মুখের ভিতরে কোনো ঘা হয়, যদি কোনো আলসার হয়, যদি এটা যদি নর্মালি 2 সপ্তাহের ভিতরে সাধারণত এটা শুকিয়ে যায়, কোনো কারণে যেগুলো মুখে একটা আলসার হয় এবং সেটা যদি দেখা যায় 2 মাস 3 মাস হয়ে গেছে শুকাচ্ছে না, এটা খুব খারাপ লক্ষণ। খুব দ্রুত আমাদের নিকটবর্তী পারলে ম্যাক্সিলোফেশিয়াল সার্জন যারা মুখের ক্যান্সার নিয়ে কাজ করে অথবা অ্যাটলিস্ট কোনো একজন বিডিএস ডক্টর শরণাপন্ন হওয়া, যে পরবর্তী ট্রিটমেন্ট তার জন্য করণীয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত চমৎকার কিছু তথ্য আমাদেরকে দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের হাঁটুটা 3টা বোনসের সমন্বয়ে গঠিত, কিন্তু এই 3টা বোনসকে অনেকগুলো লিগামেন্ট দ্বারা একটা বন্ধনী সৃষ্টি করে থাকে। এই লিগামেন্টগুলো যখন সচল থাকে, কোনো রকম ডিসরাপশন বা আঘাতপ্রাপ্ত না হয়, তখনই কিন্তু আমাদের নর্মাল চলার গতি স্বাভাবিক থাকে। কোনো কারণে যদি আমাদের হাঁটুর এই লিগামেন্ট আঘাতপ্রাপ্ত হয়ে থাকে তাহলে কিন্তু রোগীদের তখন নর্মাল চলার গতিটা অনেকটাই স্থিমিত হয়ে যায়। নর্মালি হাঁটুর লিগামেন্ট ইনজুরি কিন্তু যে শুধু অ্যাক্সিডেন্ট বা পড়ে যাওয়া থেকে হচ্ছে তা নয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হাঁটুর লিগামেন্টটা ইনজুরি হয় স্পোর্টস রিলেটেড ইনজুরির কারণে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvmedia.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।